তো ফ্রেন্ডস, এবার আমরা এখানে অ্যাসিডিক স্ট্রেংথ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন অ্যাসিড কতটা বেশি স্ট্রং অ্যাসিড, কোনটা কতটা উইক অ্যাসিড, সেটা নিয়ে আমরা জানবো। তো দেখে নেওয়া যাক অ্যাসিডিক স্ট্রেংথ সম্পর্কে। দেখো এখানে প্রতিটি দেওয়া আছে হ্যালাইড গ্রুপের। হ্যালাইড গ্রুপ মানে কি জানি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর একটা শেষে হয় অ্যাস্টাটিন, তাদের দেওয়া নেই। তো দেখো আমরা পর্যায় সারণী যদি উপর থেকে নিচে আসি তো প্রতিটা সাইজ বাড়তে থাকে আর তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি করতে থাকে, অর্থাৎ উপর থেকে যত আমরা নিচে আসবো প্রতিটা সাইজ বাড়তে থাকবে, অর্থাৎ একটা করে বেশি অরবিট যুক্ত হবে। এখানে যদি একটা থাকে এখানে হবে দুটো, নিচে হবে তিনটে, এভাবে করে অরবিট যুক্ত থাকে, অর্থাৎ বড় হতে থাকে। আর আমরা আগেই জেনেছি যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, সব থেকে বেশি, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, এগুলো পর্যায় সারণীতে আমরা জেনেছি। ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে, ইলেকট্রন নেগেটিভিটি কাকে বলে, যে কোনো কিছু তার আকর্ষণ করার ক্ষমতা, কোনো কিছু ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিনের। তাহলে দেখো প্রথমে হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের বন্ড করলাম, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ড করলাম, হাইড্রোজেনের সাথে ব্রোমিনের বন্ড করলাম, আর হাইড্রোজেনের সাথে আয়োডিনের বন্ড করলাম। তো আমি কি বললাম যে সব থেকে বেশি আকর্ষণ করার ক্ষমতা বা ধরে রাখার ক্ষমতা হচ্ছে ফ্লুরিনের বেশি, অর্থাৎ এই বন্ড হবে সব থেকে বেশি স্ট্রং বন্ড, তারপরে হবে এই বন্ডটা সব থেকে বেশি স্ট্রং বন্ড, তারপর এটা সব থেকে বেশি স্ট্রং বন্ড, তারপর এটা, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, সব থেকে বেশি স্ট্রং বন্ড পেলাম HF, এর থেকে হালকা উইক বন্ড হচ্ছে HCl, এর থেকে হালকা উইক হচ্ছে HBr তার বন্ড, তার থেকে হালকা উইক বন্ড হচ্ছে HI। তো ফ্রেন্ডস, এবার আমরা জানবো অ্যাসিডিক স্ট্রেংথ অনুযায়ী, অর্থাৎ অ্যাসিড কাকে বলবো, যে কোনো কিছু যত সহজে H+ আয়ন রিমুভ করতে পারবে, অর্থাৎ H+ আয়ন রিমুভ করার ক্ষমতা। তো আমরা জানি যে যত বন্ড যত কম হবে ও যত উইক হবে সেটা তত তাড়াতাড়ি আমরা ভেঙে দিতে পারবো, কিন্তু যত শক্তিশালী বন্ড, যে কেউ যদি তীব্রভাবে একে আকর্ষণ করে থাকে তাহলে একে আমরা সহজে ভাঙতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সেটা ভেঙে যাবে, অর্থাৎ H+ আয়ন দিতে পারবে, সেটা তত বেশি তার অ্যাসিডিক ক্ষমতা প্রবণ হবে। তাই সব থেকে ভালো অ্যাসিড হবে কোনটা, HI, তারপর হবে HBr, তারপর হবে HCl, তারপর HF, ঠিক এভাবে হবে। ঠিক অনুরূপভাবে ফ্রেন্ডস, নিচের সাইডে দেখতে পারো যে CH3COOH, তার থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে H2SO4, তার থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে HNO3, এবং তারও থেকে বেশি অ্যাসিড হচ্ছে HCl। তো তোমরা সিরিজ ওয়াইজ একটু মনে রাখবে যে কোনটা একটু ভালো অ্যাসিড, তীব্র অ্যাসিড। তো এরপর দেখো ইউজ অফ HCl অ্যাসিডের বিভিন্ন ব্যবহার আমরা জানব। HCl প্রেজেন্ট ইন গ্যাস্ট্রিক জুস, আমাদের যে পাকস্থলী আছে সে পাকস্থলী থাকে গ্যাস্ট্রিক জুস থাকে, HCl সেখানে থাকে, তো গ্যাস্ট্রিক জুসে থাকে, আর রেসপন্সিবল ফর দ্য ডাইজেশন, এবং এটা পাচনতন্ত্রের ক্ষেত্রে কাজে লাগে। ইউজড অ্যাজ বাথরুম ক্লিনার, এবং আমাদের বিভিন্ন বাথরুম এবং টয়লেটে ব্যবহার করা হয় HCl অ্যাসিড। এরপর দেখো অ্যাজ এ পিকলিং এজেন্ট বিফোর গ্যালভানাইজেশন, এবং গ্যালভানাইজেশনের আগে পিকলিং এজেন্টের রূপে এটা ব্যবহার করা হয়। এছাড়া ইন দি ট্যানিং অফ লেদার, এছাড়া লেদার বিভিন্ন চামড়ার জুতো তৈরির ক্ষেত্রে, এখানে তোমরা ট্যানিং মানে বলতে পারো যে কাঁচা চামড়াকে পাকা চামড়ায় যে পরিণত করতে ব্যবহার করা হয় অ্যাসিড, বিভিন্ন জুতোর ক্ষেত্রেও কাজে লাগা হয়। তারপর দেখো ইন দি ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এছাড়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, এবং ডাইং মানে হচ্ছে মৃতদেহর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে মৃতদেহের উপরে বিভিন্নভাবে এই HCl অ্যাসিড দেওয়া হয়, যে বিভিন্ন মর্গে বা অন্যান্য স্থানে। তো এরপর দেখো ইন দি ম্যানুফ্যাকচার অফ গিলেটিন ফ্রম বোনস, এখানে হাড় থেকে গিলেটিন তৈরি করতে ব্যবহার করা হয় HCl অ্যাসিড। তো HCl এর কিছুগুলো ব্যবহার আমরা জানলাম। তো HCl এর পর আমাদের ব্যবহার আছে HNO3 বা নাইট্রিক অ্যাসিড সম্পর্কে আমরা জানব। তো ফ্রেন্ডস, নাইট্রিক অ্যাসিড দেখো ইন দি ম্যানুফ্যাকচার অফ ফার্টিলাইজার লাইক অ্যামোনিয়াম নাইট্রেট, তো অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে নাইট্রিক অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি। এছাড়া দেখো ইন দি ম্যানুফ্যাকচার অফ এক্সপ্লোসিভ মানে বিভিন্ন বিস্ফোরক, লাইক TNT, যেমন হচ্ছে যাকে বলা হয় ট্রাই নাইট্রোটলুইন, TNB বা ট্রাই নাইট্রোবেনজিন, তারপর হচ্ছে পাইক্রিক অ্যাসিড বা ট্রাই নাইট্রোফেনল, ঠিক আছে, বা TNP যাকে আমরা বলে থাকি ট্রাই নাইট্রোফেনল, এটসেট্রা। এরপর দেখো নাইট্রোগ্লিসারিন, যাকে আমরা বলে থাকি ডিনামাইট, নাইট্রোগ্লিসাইড মানে হচ্ছে ডিনামাইট, এগুলো সবই এক্সপ্লোসিভ রূপে, মানে HNO3 মেনলি আমরা এক্সপ্লোসিভ রূপে ব্যবহার করে থাকি।
ফাউন্ড ইন রেইন ওয়াটার ক্ষেত্রে পাওয়া যায়। এরপর দেখো ইট ফর্মস নাইট্রেটস ইন দি সয়েল, এটা মাটিতে কি তৈরি করে, নাইট্রেট তৈরি করে থাকে। ইন দি ম্যানুফ্যাকচার অফ রেওয়ান প্রস্তুতিতে ব্যবহার করা হয় HNO3। ইন দি ম্যানুফ্যাকচার অফ ডাইস অ্যান্ড ড্রাগস, এবং বিভিন্ন ওষুধের ক্ষেত্রে এবং ড্রাগের ক্ষেত্রে HNO3 আমরা ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস এরপর দেখো ইউজেস অফ সালফিউরিক অ্যাসিডের ব্যবহার ইন লেড স্টোরেজ ব্যাটারি। ফ্রেন্ডস এই প্রশ্নটি খুবই আসে যে আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করে থাকি, তো সেটা হবে সালফিউরিক অ্যাসিড। লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। ইন দি ম্যানুফ্যাকচার অফ HCl ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আমরা H2SO4 ব্যবহার করে থাকি। তারপর দেখো ম্যানুফ্যাকচার অফ অ্যালাম মানে হচ্ছে ফটকিরি বা ফিটকিরি যাকে আমরা বলে থাকি, সেটা H2SO4 ইউজ করে ব্যবহার করা হয়। ইন দি ম্যানুফ্যাকচার অফ ফার্টিলাইজার, ড্রাগ, ডিটারজেন্টস অ্যান্ড এক্সপ্লোসিভ ইন কার ব্যাটারি। তো ফ্রেন্ডস কার ব্যাটারিতে এবং লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে H2SO4 ব্যবহার করা হয়। এই দুটো পরীক্ষা প্রশ্ন কিন্তু খুব আসে, ঠিক আছে। এছাড়া অন্যান্য ভূমিকাগুলো মনে রাখবে। তারপর ইউজ অফ বোরিক অ্যাসিডের প্রধান ইউজ দেওয়া হচ্ছে অ্যান্টিসেপটিক রূপে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর দেখো ইউজ অফ ফসফরিক অ্যাসিড কী করতে লাগে, যে ইটস ক্যালসিয়াম সল্ট মেক্স আওয়ার বোন। ফসফরিক অ্যাসিডের যে ক্যালসিয়ামযুক্ত লবণ সেটা আমাদের হাড় তৈরিতে সাহায্য করে। ইট ফর্মস ফসফেটিক ফার্টিলাইজার্স, এবং এটা তৈরি করে ফসফেটিক ফার্টিলাইজার। তারপর দেখো PO4 টু দি পাওয়ার -3, মানে PO4 -3 আয়ন, PO4 থেকে -3 আয়ন ইজ ইনভলভ ইন প্রোভাইডিং এনার্জি ফর কেমিক্যাল রিয়াকশন ইন আওয়ার বডি। এর হচ্ছে সব ফসফরিক অ্যাসিড, এগুলো আমাদের কেমিক্যাল এনার্জি প্রদান করে আমার বডিদের মধ্যে। যেহেতু মানব শরীরকে জীবন্ত ল্যাবরেটরি বলা হয়, সবসময় কিছু না কিছু বিক্রিয়া চলতেই থাকে। তো এরপর দেখো ইউজ অফ অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের প্রধান সোর্স হচ্ছে ভিটামিন সি এর অ্যাসকর্বিক অ্যাসিড। ইউজ অফ সাইট্রিক অ্যাসিড কী কাজে লাগে, ফ্লেভারিং এজেন্ট অ্যান্ড ফুড প্রিজারভেটিভ মানে সংরক্ষণ, ঠিক আছে, খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় সাইট্রিক অ্যাসিড। তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড ফ্লেভারিং এজেন্ট অ্যান্ড ফুড প্রিজারভেটিভ, এটাও কাজে লাগে। এরপর দেখো ইউজ অফ টার্টারিক অ্যাসিড কী কাজে লাগে, সোরিং এজেন্ট ফর পিকেলস, এটা আচারের ক্ষেত্রে কাজে লাগে। অ্যান্ড এ কম্পোনেন্ট অফ বেকিং পাউডার মানে যাকে আমরা বলে থাকি সোডিয়াম বাইকার্বনেট প্লাস টার্টারিক অ্যাসিড। তো ফ্রেন্ডস এখানে সোডিয়াম বাইকার্বনেট খুব ইম্পর্টেন্ট, যাকে আমরা বেকিং সোডা বলি, অর্থাৎ বেকিং সোডার রাসায়নিক নামই হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তো ফ্রেন্ডস এবার আমরা বেস বা ক্ষার নিয়ে আলোচনা করব। তো আমাদের অ্যাসিড কমপ্লিট, এবার আমরা বেস বা ক্ষার নিয়ে আলোচনা করব। দেখো বেস বা ক্ষারের ঠিক একই রকম, ইজ বিটার ইন টেস্ট, অর্থাৎ এটা তিক্তা বা তেতো, ঠিক আছে, স্বাদে আমরা বলে থাকি। ক্ষার এরকম হয়, টার্নস রেড লিটমাস পেপার ইন্টু ব্লু, এটা লাল লিটমাসকে নীল করে, ঠিক আছে। ঠিক অ্যাসিডের ঠিক উল্টো, অ্যাসিড নীলকে লাল করছে আর বেস কী হবে, লালকে নীল করবে। শুধু তাই অ্যাসিড মনে রাখলেও এটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। যদি অ্যাসিড না হয় তার মানে সেটা ক্ষার হবে, তোমরা এভাবে মনে রাখতে পারবে। তো দেখো গিভস হাইড্রক্সি আয়ন, এখানে কী দেয়, হাইড্রক্সি আয়ন দেয়। আগে কী দিল, আগে H ছিল, H+ আয়ন দিচ্ছিল, এটা হাইড্রক্সিল আয়ন বা OH- আয়ন, ঠিক আছে, হাইড্রক্সিল আয়ন প্রদান করে। অ্যান অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় সলিউশনে বা বাষ্পীয় সলিউশন যদি বলা হয়। তো দেখো ক্যান অ্যাকসেপ্ট প্রোটন, এটা প্রোটনকে অ্যাকসেপ্ট করে, আর ক্যান ডোনেট ইলেকট্রন, আর এটা ইলেকট্রনকে ডোনেট করতে পারে। ঠিক অ্যাসিডের ঠিক উল্টো, ঠিক আছে, অ্যাসিডের ঠিক উল্টো। তো ফ্রেন্ডস এবার দেখো ইন্ডিকেটর প্রপার্টিজ অফ বেসের বিভিন্ন প্রপার্টি, যেমন রেড লিটমাস পেপারকে কী করছে, ব্লু করছে। মিথাইল অরেঞ্জ কী হচ্ছে, ফ্রম অরেঞ্জ টু ইয়েলো হয়ে যাচ্ছে। মিথাইল অরেঞ্জ কী হচ্ছে, অরেঞ্জ টু ইয়েলো হয়ে যাচ্ছে বেসের মধ্যে। আর একটা ফেনফথ্যালিন কী হচ্ছে, ফ্রম কালারলেস টু পিঙ্ক, কালারলেস থেকে পিঙ্ক হয়ে যাচ্ছে ফেনফথ্যালিন,
ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমরা এই চেঞ্জগুলো মনে রাখবে, চেঞ্জগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাসিডের ক্ষেত্রে এবং বেসের ক্ষেত্রেও, দুটো ক্ষেত্রেই তোমরা চেঞ্জগুলো মনে রাখবে, ইন্ডিকেটর কীভাবে চেঞ্জ হচ্ছে। তো এরপর দেখো অক্সাইড অ্যান্ড হাইড্রক্সাইড অফ মেটালস আর বেসেস। তো অক্সাইড আর হাইড্রক্সাইড ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে কী হয়, ক্ষার হয়, ঠিক আছে। ওয়াটার সলিউবেল বেস আর কল্ড অ্যালকালাইজ। তো অ্যালকালাইজ কাকে বলবো, যেসব ক্ষার জলে দ্রবীভূত হয়ে যায়, জলে দ্রবীভূত হয়ে যায় সেগুলোকে আমরা বলে থাকি অ্যালকালাইজ। যেমন NaOH, KOH, সোডিয়াম অক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, ঠিক আছে। হাইড্রোক্সাইড। তো এবার দেখো অল অ্যালকালাইজ আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালাইজ। এখানে বলা হচ্ছে অল অ্যালকালাইজ আর বেস, মানে সমস্ত অ্যালকালাইজ হচ্ছে ক্ষার কিন্তু সমস্ত ক্ষার অ্যালকালাইজ নয়। বিকজ অল বেসেস আর নট সলিউবেল ইন ওয়াটার, কারণ সব বেস কী হচ্ছে, ওয়াটারে সলিউবেল হচ্ছে না। তো ফ্রেন্ডস আমি এটা আরও তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলা হচ্ছে। তো আমরা কি জানলাম, আমরা জানছি যে যেসব ক্ষার কী হচ্ছে, জলে সলিউবেল হচ্ছে তাদের আমরা বলতে কি অ্যালকালাইজ। তো অ্যালকালাইজ কী হচ্ছে, যেসব ক্ষারগুলো জলে সলিউবেল হচ্ছে তাদের বলে থাকছে আমরা অ্যালকালাইজ, ঠিক আছে। এটা মনে করো অ্যালকালাইজ, যেসব ক্ষার জলে সলিউবেল হচ্ছে তারা অ্যালকালাইজ। অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত অ্যালকালাইজই ক্ষার, সমস্ত অ্যালকালাইজই হচ্ছে ক্ষার, কারণ সব ক্ষারগুলো জলে দ্রবীভূত হয়েই তো তবে গিয়ে অ্যালকালাইজ তৈরি হচ্ছে, ক্ষার ছাড়া তো অ্যালকালাইজ হবে না। তো আমরা বলতে পারি যে সব অ্যালকালাইজই হচ্ছে ক্ষার, কিন্তু সব ক্ষার অ্যালকালাইজ নয়, কারণ কিছু কিছু এমনও ক্ষার আছে যেগুলো জলে দ্রবীভূত হয় না, তো সেগুলো তো আমরা অ্যালকালাইজ বলতে পারি না। তাই সুতরাং আমরা বলতে পারি যে সমস্ত অ্যালকালাইজই ক্ষার, কিন্তু সমস্ত ক্ষার অ্যালকালাইজ নয়, ঠিক আছে। তো এরপর দেখো স্ট্রেংথ অফ বেসেস, বেসের স্ট্রেংথ অনুযায়ী ভাগ। স্ট্রং বেসের নাম হচ্ছে NaOH, KOH, আর একটা উইক বেস হচ্ছে NH4OH আর FeOH3, এগুলো হচ্ছে উইক বেস। তো এবার দেখো অ্যাসিডিটি অফ এ বেস, আগে পড়লাম বেসিসিটি অফ এ অ্যাসিড, এবার আমরা পড়বো অ্যাসিডিটি, মানে ক্ষারের অ্যাসিড হওয়ার প্রবণতা। আগে বললাম অ্যাসিডের ক্ষার হওয়ার ইচ্ছা, আর এটা হচ্ছে ক্ষারের অ্যাসিড হওয়ার ইচ্ছা, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখে নেওয়া যাক অ্যাসিডিটি অফ এ বেস, অর্থাৎ ক্ষারের অ্যাসিড হওয়ার ইচ্ছা। দেখো দ্য নাম্বার অফ রিমুভাল হাইড্রক্সিল আয়ন ফ্রম এ বেস ইজ কল্ড অ্যাসিডিটি অফ এ বেস। এখান থেকে আগে কী করতো, আগে H+ আয়ন রিমুভ করতে পারতো, আর এখন যদি হাইড্রক্সিল আয়ন রিমুভ করতে পারে তাহলে সেটা হবে তার বেসিডিটি। যেমন অ্যাসিডিটি অফ NaOH, অ্যাসিডিটি, তো দেখো NaH এর অ্যাসিডিটি কত, 1, কারণ এখান থেকে একটাই OH রিমুভ হওয়া সম্ভব। অ্যাসিডিটি অফ KOH 1, কারণ এখান থেকে একটাই রিমুভ হওয়া সম্ভব, কিন্তু এখানে দেখো দুটো আছে, OH কটা আছে, দুটো আছে। তো অ্যাসিডিটি অফ CaOH2 এখানের 2 হবে তার অ্যাসিডিটি অফ CaOH2, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখো পিএইচ স্কেল, নেক্সট আমাদের আছে পিএইচ স্কেল। তো ফ্রেন্ডস তোমাদের পিএইচের অনেক ক্ষেত্রে নাম আসে, তো পিএইচের পুরো নাম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, ঠিক আছে। পাওয়ার অফ হাইড্রোজেনকে বলা হয় পিএইচ। তো ফ্রেন্ডস আমরা জানলাম যে পিএইচের পুরো নাম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল ফর হাইড্রোজেন, দুটোই বলা হয়, ঠিক আছে। তো পিএইচ অফ এ সলিউশন ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন মোল পার লিটার। তো এটা সাধারণত আয়ন আকারে করা হয় ফ্রেন্ডস। তো পিএইচের ভ্যালু, এটা বুঝতে গেলে অনেক কনসেপ্ট কীভাবে আসছে। এই যে লগারিদমের আয়ন দিয়ে নিচ্ছে পিএইচ সমান আসছে -log H+ আয়ন। তো এটা কীভাবে আসছে ফ্রেন্ডস, এর বিস্তারিত অনেক বড় ইকুয়েশন আছে যেগুলো তোমরা ক্লাস 12-এর কেমিস্ট্রি বইয়ে পেয়ে যাবে। তো পিএইচ কী বলা হচ্ছে দেখো, যে পিএইচ অফ এ সলিউশন ইজ দি নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। মানে এই যে এটাই লেখা আছে এখানে, এটাই এই সংজ্ঞাতে লেখা আছে যে পিএইচ = -log H+ আয়ন। তো ফ্রেন্ডস এখানে সব থেকে যেটা মনে রাখবে, পিএইচ একটি স্কেল হয়, এটা মনে করো পিএইচের স্কেল, এটা হচ্ছে নিউট্রাল অবস্থা, মনে করো এটা যদি 0 হয়, এখানে যদি 0 বাড়তে থাকে, এটা সরি ফ্রেন্ডস,
নিউট্রাল অবস্থা। এটা মনে করো একটা স্কেল টানলাম আমরা, স্কেলের মাঝে এখানে হচ্ছে 7, এখানে 0 থেকে শুরু হয় 14 অবধি থাকে ফ্রেন্ডস পিএইচ। এখানে বিভিন্ন ঘরকার থাকে 1 2 3 4 এরকম করে ঘরকার থাকে, এখানে মাঝে পড়বে 7। তো 7টাকে আমরা ধরি প্রশমিত অবস্থা বা নিউট্রাল অবস্থা। তো এই 0 থেকে 7 এগুলো হচ্ছে অ্যাসিডিক, এগুলোকে বলা হয় অ্যাসিড। 0 থেকে 7-এর মধ্যে পড়ছে অ্যাসিড এবং 7 থেকে 14-এর মধ্যে পড়বে বেস বা ক্ষার। তাহলে 7-এর আগে হবে অ্যাসিডিক এবং 7-এর পর হবে বেস বা ক্ষার। আর 7টা হচ্ছে একটা প্রশমিত অবস্থা বা নিউট্রাল অবস্থা। দেখো এই পিএইচটা কি হয়, দেখো 7-এর যদি কম হয় তাহলে কি বললাম, অ্যাসিডিক হবে। যদি 7-এর বেশি হয় পিএইচটা তাহলে সেটা হবে ক্ষারীয় হবে। আর যদি 7 হয় পিএইচ তাহলে সেটা হবে নিউট্রাল হবে। তো পিএইচের ফ্রেন্ডস এই স্কেলটা মনে রাখবে। এবার নিচে যে ছকটা দেওয়া আছে, বইয়ের নিচে যে ছকটা দেওয়া আছে, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। এখানের থেকে তোমাদের প্রতিটা জিনিসই মনে রাখতে হবে। এই ছকটা একেবারে তোমাদের মনে রেখে ফেলতে হবে, এই ছকের একটা কিছুই বাদ দেবে না। তবে সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যালিভা, মুখে লালা, এছাড়া পিওর ওয়াটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এদের পিএইচ ভ্যালুটা ফ্রেন্ডস বেশি করে তোমরা মনে রাখবে। তাছাড়া ফ্রেন্ডস এগুলো সবগুলোই তোমাদের ইম্পর্টেন্ট। যেমন অ্যাপেল জুস আছে, ভিনিগার আছে, ইউরিন আছে, কফি আছে, ওয়াইন আছে, লেমন জুস আছে, ঠিক আছে, ব্লাড আছে, ব্লাড হচ্ছে 7.4, সি ওয়াটার, টুথপেস্ট। তো ফ্রেন্ডস এই ছকটা পুরোটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যাতে যেখান থেকেই আসুক তোমরা করতে পারো সমাধান। তো দেখো স্যালিভার ক্ষেত্রে পিএইচ হচ্ছে 6.5, এছাড়া কফির ক্ষেত্রে হচ্ছে 5.0। তো ফ্রেন্ডস এই ছকটা তোমরা মনে রাখবে। এরপর দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া, যার হচ্ছে 10.5, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়ামের এটা হচ্ছে সংকেত, এভাবে লেখা হয়। তো ফ্রেন্ডস তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো অথবা বই থেকে ভালোভাবে তোমরা মনে রাখতে পারো এই ছকটি। আর ব্লাডের হচ্ছে 7.4, অর্থাৎ ব্লাড আমাদের ক্ষারীয় প্রকৃতির। দুধ হচ্ছে কি হালকা অ্যাসিডিক হচ্ছে দুধ। আমাদের মুখে লালা হচ্ছে হালকা অ্যাসিডিক, ঠিক আছে। দেখো টুথপেস্ট হচ্ছে ক্ষারীয় 9.0। দেখো এই যে 9.0 আর আমাদের মুখের লালা, এগুলোর একটা সংমিশ্রণের ফলে সবসময় প্রশমিত থাকার চেষ্টা করে, মানে সবসময় নিউট্রাল বা 7-এর আশাপাশি থাকার চেষ্টা করে, ঠিক আছে, পিএইচ ভ্যালু। তো ফ্রেন্ডস শখটা খুব ভালোভাবে মনে রাখবে। তো এরপর দেখো ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ, অর্থাৎ আমাদের প্রত্যেক জীবনে যে পিএইচের গুরুত্ব, আমাদের প্রত্যেক জীবনে পিএইচের গুরুত্ব ব্যাপক। তো দেখো আওয়ার বডি ওয়ার্কস উইথিন এ ন্যারো পিএইচ রেঞ্জ, আমাদের বডি ন্যারো পিএইচ রেঞ্জ যেটা হচ্ছে 7.0 টু 7.8-এর মধ্যে কাজ করে। দেখো প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস অলসো সার্ভাইভ ইন দিস ন্যারো রেঞ্জ, এই ন্যারো রেঞ্জের মধ্যে বিভিন্ন প্লান্টস আর অ্যানিমেলস সার্ভাইভ করে থাকে 7.0 টু 7.8, ঠিক আছে, মানে নিউট্রাল অবস্থায় বলতে পারো। তারপর দেখো ইন ডাইজেস্টিভ সিস্টেম, তো ডাইজেস্টিভ সিস্টেমে পিএইচের ভূমিকা ব্যাপক। দেখো আমরা যখন কোনো খাবার খেলাম আমরা বলি না অ্যাসিড হয়েছে, অম্ল হয়েছে, তো সেই অ্যাসিডটাকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী খাই, মিল্ক অফ ম্যাগনেসিয়া বা বিভিন্ন লবণ জল, এগুলো আমরা খেয়ে থাকি। তো এগুলো কী করে যে আমাদের যে পেটের মধ্যে অ্যাসিডগুলো বেড়ে গেছে সেই অ্যাসিডটাকে আর উপর থেকে যদি আমরা বেসটাকে নিই, ঠিক আছে, অ্যান্টাসিড হিসাবে যদি আমরা বেস নিই তাহলে অ্যাসিড প্লাস বেস মিলে কী হবে, আমরা জানি লবণ আর জল উৎপন্ন করে, অ্যাসিড আর বেস মিলে লবণ জল উৎপন্ন করে, সুতরাং একটা নিউট্রাল অবস্থায় সৃষ্টি হয়। তো এভাবে আমাদের বডির ভারসাম্য থাকে। দেখো ডাইজেস্টিভ সিস্টেমে কী বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ প্রডিউসড ইন দ্য স্টোমাক হুইচ হেল্পস ইন দ্য ডাইজেশন অফ ফুড, বাট ইফ ইট বিকামস এক্সেস, যখন এটা অধিক মাত্রায় হয়ে যায় HCl কী হয় একটা অ্যাসিড, যখন এটা অধিক মাত্রায় হয়ে যায় দ্য পিএইচ ফলস অ্যান্ড পেইনস অ্যান্ড ইরিটেশন অকার্স, এবং তার ফলে কী হবে বিভিন্ন যন্ত্রণা এবং আমাদের ইরিটেশন হতে লাগবে, আমাদের বডির মধ্যে সৃষ্টি হবে। টু গেট রিড অফ দিস অ্যান্টাসিড লাইক মিল্ক অফ ম্যাগনেসিয়া, তো এগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন অ্যান্টাসিড হিসেবে কী ব্যবহার করি, মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা কি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির 10.6 বললাম। তো এই মিল্ক অফ ম্যাগনেসিয়া ইজ জেনারেলি ইউজড অ্যাডজাস্ট দ্য পিএইচ। তো অ্যাসিডেরটাকে আমরা রিমুভ করতে গিয়ে, মানে অ্যাসিডের যে পাল্লা ধরে অ্যাসিডের সাথে বেশ মিশিয়ে একটা প্রশমিত অবস্থায় আমরা আনার চেষ্টা করি, মিল্ক অফ ম্যাগনেসিয়া তার জন্য অ্যান্টাসিড রূপে গ্রহণ করা হয়। তারপর দেখো ইন সেভিং টুথ ডিকে, তো আমাদের দাঁতের ক্ষয়, টুথ ডিকে মানে হচ্ছে দাঁতের ক্ষয়, মানে দাঁতের ক্ষয় রোধ করতে পিএইচের গুরুত্ব ব্যাপক। দেখো সাবস্টেন্স লাইক চকোলেট অ্যান্ড সুইটস আর ডিগ্রেড বাই ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন আওয়ার মাউথ, তো এই চকোলেট এবং সুইট খাওয়ার ফলে মিষ্টি খাওয়ার মধ্যে আমাদের কী হয়, দাঁতের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্নভাবে ক্ষতি করতে থাকে। হোয়েন দিয়ে পিএইচ ফলস টু 5.5 টুথ ডিকে স্টার্ট, যখন পিএইচের মান 5.5-এর থেকে নিচে নেমে আসে তখন আমাদের দাঁত ক্ষয় হতে শুরু করে।
টুথ এনামেল্ড। তো ফ্রেন্ডস এটা দেখো টুথ এনামেল্ড, যে ক্যালসিয়াম ফসফেট দ্বারা নির্মিত বলতে পারি, ইজ দি হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি। তাহলে মানব শরীরের সব থেকে হার্ডেস্ট পার্ট, ঠিক আছে, মানে কঠিনতম অংশ বলতে পারো, সেটা হচ্ছে দাঁতের এনামেল। মানব শরীরের সব থেকে কঠিনতম অংশ হচ্ছে দাঁতের এনামেল। অ্যান্ড ইট গেটস কোল্ড, দ্য স্যালাইভা প্রডিউসড বাই স্যালিভারি গ্ল্যান্ডস, ইটস স্লাইটলি অ্যালকাইন, it helps to increase the pH to some extent, but toothpaste is used to neutralize excess acid in the mouth. তো ফ্রেন্ডস আমাদের মুখের মধ্যে যে পিএইচটাকে করার জন্য সেটাকে আমরা কী করি, এখানের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে থাকি নিউট্রাল করার জন্য, যে অ্যাসিডিক সেটাকে বাঁচার জন্য। আর এখানে দেখো স্যালিভারি গ্ল্যান্ড ইজ স্লাইটলি অ্যালকালাইন, অ্যালকালাইন মানে হচ্ছে ক্ষারীয়। স্যালিভারি গ্ল্যান্ডগুলো এটা কী করে, ইট হেল্পস টু ইনক্রিজ দ্য পিএইচ, এটা ইনক্রিজকে সামান্য বাড়াতে সাহায্য করে, টু সাম এক্সটেন্ট, বাট টুথপেস্ট ব্যবহার করা হয়, কারণ টুথপেস্টের মধ্যে মিল্ক ও ম্যাগনেসিয়াম দেওয়া থাকে। তো ফ্রেন্ডস এবার আমরা জানবো বাফার সলিউশন সম্পর্কে। তো বাফার সলিউশন কি দেখা যাক। তো ফ্রেন্ডস প্রথমে বলে রাখি, বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেখানে আমরা হালকা অ্যাসিড বা ক্ষার যদি আমরা তার সাথে অ্যাড করে দিই, তো সেই সলিউশনের কোনো পরিবর্তন হবে না। তো এটাকেই বলা হয় বাফার সলিউশন, মানে যেখানে আমি যদি অল্প কিছু পরিমাণ অ্যাসিড বা ক্ষার দিই যেই সলিউশনটায়, সেই সলিউশনটা যদি কোনো রকম পরিবর্তন লক্ষ্য না করা যায়, তাহলে সেটাকে আমরা বলে থাকবো বাফার সলিউশন। দেখো এই সলিউশন পিএইচ ইজ নট অ্যাল্টার্ড, মানে যার পিএইচের কোনো পরিবর্তন হয় না, হালকা অ্যাসিড বা ক্ষার দিলে যার পিএইচের কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা বাফার সলিউশন বলবো। দেখো এই সলিউশন হুজ পিএইচ ইজ নট অ্যাল্টার্ড, মানে কোনো রকম পরিবর্তন হবে না, টু গ্রেট এক্সটেন্ট বাই দ্য অ্যাডিশন অফ, কী যোগ করছি আমরা, স্মল কোয়ান্টিটিজ অফ এইদার অ্যান অ্যাসিড হতে পারে, অর এ বেস অথবা ক্ষার, ইজ কল্ড বাফার সলিউশন। মানে কী হবে, পিএইচ নট অ্যাল্টার্ড, কোনো চেঞ্জ হবে না যদি আমরা অল্প কিছু পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার অ্যাড করি, ঠিক আছে। তো এরপর দেখো এ বাফার সলিউশন ক্যান বি অবটেইনড বাই, বাফার সলিউশন কীভাবে তৈরি হয়, মিক্সিং অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট উইথ স্ট্রং বেস। অর্থাৎ আমরা যদি কী করি, দুর্বল অ্যাসিড নিই, যেমন CH3CaOH অ্যাসিড, দুর্বল অ্যাসিড এটা একটা, আর একটা স্ট্রং বেস নিলাম CH3COONA, এর ফলে তৈরি হবে বাফার সলিউশন। অথবা আমরা যে ঠিক উল্টোটা করতে পারি, অথবা আমরা উইক বেস নিলাম এবং স্ট্রং অ্যাসিড নিলাম, অথবা আমরা উইক বেস স্ট্রং অ্যাসিড নেওয়ার ফলে তৈরি করতে পারি বাফার সলিউশন, ঠিক আছে। তো তোমরা উদাহরণ নেওয়া আছে, এগুলো দেখে নিতে পারো। তো এবার দেখো দ্য বাফার অ্যাকশন অফ ব্লাড ইজ ডিউ টু প্রেজেন্স অফ H2CO3 অ্যান্ড HCO3 মাইনাস আয়ন, ঠিক আছে। তোমাদের রক্তের মধ্যে যে বাফার ক্রিয়াটা হচ্ছে, সেই বাফার ক্রিয়া কিসের জন্য হচ্ছে, এই দুটো কম্পোনেন্ট উপস্থিতির কারণে রক্তের মধ্যে বাফার ক্রিয়া আমরা লক্ষ্য করতে পারছি। তো ফ্রেন্ডস এবার দেখো সল্ট বা লবণ সম্পর্কে বলা হচ্ছে, হোয়েন অ্যান অ্যাসিড রিয়াক্টস উইথ এ বেস সল্ট অ্যান্ড ওয়াটার আর ফর্মড। তো আমি আগেও তোমাদের এটা বলেছি যে অ্যাসিড আর ক্ষার মিলে কি তৈরি হয়, লবণ জল তৈরি হয়। অ্যাসিড আর ক্ষার মিলে লবণ জল তৈরি হচ্ছে, যেমন HCl একটা হচ্ছে অ্যাসিড আর NaOH একটা তীব্র ক্ষার। তো এই যে এইচের সাথে এই যে Na আর HCl মিশে গেল, তৈরি হলো কি NaCl, যেটা হচ্ছে লবণ। আর দেখো এখানে কত হচ্ছে H প্লাস OH, মানে দুটো H পেলাম আর একটা O পেলাম, তাহলে কি হচ্ছে H2O, যেটা জল, লবণ আর জল তৈরি করা হলো, ঠিক আছে, অ্যাসিড আর ক্ষার মিলে। তো ফ্রেন্ডস এবার দেখো ইউজ অফ সাম ইম্পর্টেন্ট সল্ট, এবার কিছু লবণের আমরা ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আমাদের অ্যাসিডও আলোচনা করা হয়ে গেছে, ক্ষারও আলোচনা হয়ে গেছে, এবার আমরা কিছু লবণ সম্পর্কে নিয়ে আলোচনা করছি। কিছু লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড বা NaCl লবণ কি বলা হচ্ছে, অ্যাজ এ ফ্লেভারিং এজেন্ট ইন ফুড ইন স্যালাইন ওয়াটার, এটা ফ্লেভারিং এজেন্ট রূপে, স্যালাইন ওয়াটার রূপে, ফর এ পেশেন্ট অফ ডিহাইড্রেশন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন দি ম্যানুফ্যাকচার অফ HCl, এবং HCl তৈরিতেও সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তো এবার আমরা জানবো সোডিয়াম আয়োডেট, অর্থাৎ সোডিয়াম আয়োডেট কী কাজে ব্যবহার করা হয়। দেখো আয়োডাইজ সল্ট টু প্রিভেন্ট গয়টার ডিজিজ, গয়টার রোগের ক্ষেত্রে আমরা আয়োডিনযুক্ত খাবার খাই, তাই এখানে সোডিয়াম আয়োডেট ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা গয়টার রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। এরপর দেখো সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3, ঠিক আছে, এটা সোডিয়াম কার্বনেট Na2CO3।
দেখো অ্যাজ ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেটকে আমরা বলে থাকি ওয়াশিং সোডা, ম্যানুফ্যাকচার অফ গ্লাস, এবং এটা কী তৈরি করতে দেখো গ্লাস তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর দেখো সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট কী কাজে ব্যবহার করা হয়? অ্যাজ এ ফুড প্রিজারভেটিভ, খাদ্য সংরক্ষণে, ফর পিকেলস এবং আচারের জন্য। এবার দেখো পটাশিয়াম নাইট্রেট অ্যাজ এ ফার্টিলাইজার গিভিং বোথ, পটাশিয়াম আর নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট কী কাজে ব্যবহার করা হয়? মানে দুটোই প্রদান করে, আমাকে পটাশিয়ামও দেয় নাইট্রেটও দেয়, টু দি সলিড ইন, এবং গান পাউডারের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রেন্ডস। এখানে গান পাউডার কী কী দিয়ে তৈরি হয়? গান পাউডার তৈরি হয় কার্বন প্লাস সালফার প্লাস KNO3 পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট প্লাস সালফার প্লাস কার্বন, এই তিনটে মিলে গান পাউডার তৈরি করা হয়। ইন ম্যাচ স্টিক্স এটসেট্রা, এগুলোতে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। তো এরপরে আমরা জানবো ক্যালসিয়াম ক্লোরাইড সম্পর্কে। তো ক্যালসিয়াম ক্লোরাইড বা CaCl2, তো এর সম্পর্কে জানা যাক। ডিহাইড্রেটিং এজেন্ট ইউজড ফর রিমুভিং ময়েশ্চার ফ্রম গ্যাসেস, গ্যাস থেকে ময়েশ্চার দূর করার কাজে, ময়েশ্চার মানে বিভিন্ন যে জলীয় গ্যাসের মধ্যে যে বিভিন্ন জলীয় কণা, তাই সেগুলোকে ময়েশ্চার বলা হয়, তো সেগুলো দূরীকরণের কাজে ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড। তারপর দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বলে থাকি লাইমস্টোন, লাইমস্টোন কাকে বলা হয়? ক্যালসিয়াম কার্বনেটকে, CaCO3, ঠিক আছে। দেখো ইন দি কনস্ট্রাকশন অফ বিল্ডিং, ইন দি সিমেন্ট ইন্ডাস্ট্রি, ইন দি এক্সট্রাকশন অফ মেটালস এটসেট্রা, তো এগুলোতে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। তো ফ্রেন্ডস এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এটা ভালোভাবে মনে রাখবে, ক্যালসিয়াম সালফেট। আর প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিসের বহুবার এসেছে, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কী? প্লাস্টার অফ প্যারিস সংকেত কী কী কাজে ব্যবহার করা হয়? তো প্লাস্টার অফ প্যারিসের এগুলো মেনলি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। দেখো ক্যালসিয়াম সালফেট কী বলছে? ফর মাল্টস অ্যান্ড স্ট্যাচুস ইন দি সিমেন্ট ইন্ডাস্ট্রি ইন দি ফর্ম অফ জিপসাম, এবং এখানে জিপসাম ফ্রেন্ডস, জিপসামের সংকেত, এইটা খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এই পয়েন্টটা তোমরা ভালোভাবে মনে রাখবে। জিপসামের সংকেত, প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তো ফ্রেন্ডস এবার আমরা ক্যালসিয়াম ফসফেট সম্পর্কে জানবো। তো ক্যালসিয়াম ফসফেট কী হিসেবে ব্যবহার করে? দেখো অ্যাজ এ ফার্টিলাইজার, এছাড়া সুপার ফসফেট অফ লাইম। এবার দেখো ব্লিচিং পাউডার অ্যাজ এ ডিসইনফেক্ট্যান্ট, অ্যাজ এ ব্লিচিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট কী করছে? দেখো রিমুভিং কালার্স, ঠিক আছে। তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2, ঠিক আছে। তো এবার দেখো অ্যালাম বা ফটকিরি সম্পর্কে আমরা জানবো। পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালামকে আমরা বলে থাকি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, ইন দি পিউরিফিকেশন অফ ওয়াটার, ইন দি ডাইং ইন্ডাস্ট্রি, এবং অ্যাজ অ্যান্টিসেপটিক আফটার সেভ, এবং সেভের পর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা সবাই জানি, যেমন সেলুনে আমাদের দিয়ে দেওয়া হয়। তো এবার দেখো দ্য অ্যাসিডিক অ্যান্ড বেসিক নেচার অফ সাম হাউসহোল্ড সাবস্টেন্স, এবং কিছু পদার্থের দেখো আমাদের অ্যাসিডিক এবং বেসিক নেচার সম্পর্কে জানবো। যেমন অ্যাসিড কী করছে দেখো, বাথরুম অ্যাসিড, ভিটামিন সি ট্যাবলেট, এছাড়া লেমন জুস, অরেঞ্জ জুস, টমেটো জুস, ভিনিগার, ফিজি ড্রিঙ্কস, এগুলো সবই হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির। এবার কিছু ক্ষারীয় প্রকৃতি দেখে নেওয়া যাক, যেমন হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, হচ্ছে অ্যান্টাসিড, এছাড়া টুথপেস্ট, এবার সোপ সলিউশন অর ডিটারজেন্ট সলিউশন অফ ওয়াশিং সোডা, তারপর হচ্ছে স্লেকড লাইম ফ্রেন্ডস, এই সংকেতটা মনে রাখবে, CaOH এর হোল টু বলা হয় স্লেকড লাইম, এবং হোয়াইট ওয়াশ, এগুলো হচ্ছে বেসিক আমাদের কিছু জানা পদার্থ, আর এগুলো হচ্ছে অ্যাসিডিক। তো এবার দেখো অ্যাসিড আর অলওয়েজ স্টোরড ইন গ্লাস কন্টেইনার, নট ইন মেটাল কন্টেইনার, বিকজ দে ক্যান রিয়াক্ট উইথ মেটাল কন্টেইনার। তো অ্যাসিড কী হয়? অ্যাসিড সবসময় গ্লাস কন্টেইনার ব্যবহার করা হয়, এগুলো মেটালের সাথে কী করে? যে অ্যাসিড বিক্রিয়া করে। পিএইচ অফ হিউম্যান ব্লাড হচ্ছে 7.4, আমরা আগেও ছকটাতে পড়লাম, দেওয়া ছিল যে হিউম্যান ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, হুইচ ইজ স্লাইটলি বেসিক ইন নেচার, যেটা কী হবে? বেসিক, কারণ সাথে বেশি হলে বেশি, তার জন্য এটা স্লাইটলি মানে হালকা ক্ষারীয়। দ্য পিএইচ ভ্যালু অফ মিল্ক ইজ 6.5, তো এটা আমরা পড়েছি, মিল্কের 6.5,
হুইচ ইজ স্লাইটলি অ্যাসিডিক, এবং সেটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক। এরপর দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ডেস্ট্রয় ব্যাকটেরিয়া ইন স্টোমাচ, আমাদের পাকস্থলীতে ব্যাকটেরিয়া ধ্বংস করে HCl। HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড। তো ফ্রেন্ডস এবার দেখো, ইফ pH অফ সলিউশন ইজ 7 ইট মিনস সলিউশন ইজ নিউট্রাল, এবং pH যদি 7 হয় তাহলে সেটা হবে নিউট্রাল। দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া ইজ অ্যান অ্যান্টাসিড হুজ ফর্মুলা ইজ MgOH এর হোল টু, আমরা এটা আগেও বলেছি তোমাদের যে MgOH এর হোল টু হচ্ছে, এর হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, আগেও বলে দিয়েছি। তো এরপর দেখো এ শার্প পেইন কজড বাই স্টিং অফ অ্যান আন্ট ইজ ডিউ টু ফর্মিক অ্যাসিড, তাহলে এটা কি হচ্ছে, একটা শার্প পেইন হচ্ছে কিসের কারণে, যদি আমাদের পিঁপড়ে কামড়ায় তো সেটা কিসের জন্য হয়, ফর্মিক অ্যাসিডের জন্য হয়। তো ফ্রেন্ডস এছাড়া ফর্মিক অ্যাসিড আমাদের যে কাঁকড়া বিছে বা কাঁকড়া বিছে কামড়ে দিলে যে প্রচণ্ড জলে এটাও হয় ফর্মিক অ্যাসিডের জন্য, ঠিক আছে। তো এবার দেখো গ্যাস্ট্রিক জুস হ্যাজ হাই pH ভ্যালু অ্যাবাউট 1.2 হুইচ ইন্ডিকেটস দ্যাট ইজ অ্যাসিডিক ইন নেচার, গ্যাস্ট্রিক জুস হচ্ছে অ্যাসিডিক, কতটা অ্যাসিডিক, মারাত্মক অ্যাসিড তোমরা বুঝতেই পারছো গ্যাস্ট্রিক জুস। দেখো হোয়েন pH অফ রিমেইন ওয়াটার ইজ লেস দ্যান 5.6 ইট ইজ কল্ড অ্যাসিডিক রেইন, যদি কোনো একটা কোনো একটা বৃষ্টির মান 5.6-এর কম হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি হচ্ছে। হোয়েন অ্যাসিড রেইন ফ্লোজ ইনটু দ্য রিভার্স, দেখো অ্যাসিড বৃষ্টি যখন নদীতে যায় ইট লোয়ার্স দ্য pH অফ দ্য রিভার ওয়াটার, তো সেটা সেই নদীর জলের pH মান কমিয়ে দেয় যদি অ্যাসিড বৃষ্টি যায়। সালফিউরিক অ্যাসিড অলসো নোন অ্যাজ অয়েল অফ ভিট্রিয়ল, তো অয়েল অফ ভিট্রিয়ল ফ্রেন্ডস এটা মনে রাখবে যে অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা এত দূর অবধি ছিল অ্যাসিড বেস ক্ষার, এরপরে আমাদের বিহেভিয়ারাল গ্যাস পড়ে যাবে, তো যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।